অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা সিভিল প্রসিডিওর কোড 1908 এর একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ রিপ্রেজেন্টেটিভ স্যুট। অর্ডার 1 রুল 8 এ রিপ্রেজেন্টেটিভ স্যুটের ব্যাপারে ডিসকাস করা রয়েছে, সেটাই ডিটেলসে আজকে আমাদের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো রিপ্রেজেন্টেটিভ স্যুট বলতে কি বুঝি এটা জানার আগে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে স্যুট বলতে আমরা কি বুঝি। আগে তো জানি স্যুট বলতে কি বুঝি, তারপর রিপ্রেজেন্টেটিভ স্যুট বলতে কি বুঝি সেটা আগে জানি। তাহলে স্যুট বলতে আমরা কি বলছি? স্যুট এই ওয়ার্ডটার কোনো ডেফিনেশন সিপিসি বা সিভিল প্রসিডিওর কোডের কোনো জায়গাতেই নেই যে স্যুট বা মামলা বলতে আমরা কি বুঝি। সাধারণত স্যুট বলতে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিভিল প্রসিডিং which is instituted before the court of law by way of presentations of a plaint। তাহলে আমরা বলতে পারি স্যুট হচ্ছে একটা সিভিল প্রসিডিং which is instituted before the court of law by way of presentation of a plaint। একটা প্লেন্টকে কোর্টে প্রেজেন্টেশনস করার মাধ্যমে যে সিভিল প্রসিডিংটা একটা কোর্টে ইনস্টিটিউট করা হয় সেটাকে আমরা স্যুট বলতে পারি। এবং এই স্যুট হতে গেলে চারটে এসেনশিয়ালস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই চারটে এসেনশিয়ালস ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে সেটা স্যুট হবে। তাহলে স্যুট হতে গেলে যে চারটে এসেনশিয়ালস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেই চারটে এসেনশিয়ালস ক্রাইটেরিয়া কি কি? 1, 2, 3 আর 4, এই চারটে এসেনশিয়ালস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নাম্বার 1 সেখানে কি থাকতে হবে? রাইভাল পার্টিস থাকতে হবে। এই রাইভাল পার্টিস কথার অর্থ কি? একটা প্লেন্টিফ আর একটা ডিফেন্ডেন্ট থাকতে হবে। একটা প্লেন্টিফ থাকতে হবে, একটা প্লেন্টিফ থাকতে হবে, আর থাকতে হবে কি? একটা ডিফেন্ডেন্ট থাকতে হবে। দুটো রাইভাল পার্টিস থাকতে হবে। যে ব্যক্তিটি মামলা ফাইল করছে তাকে আমরা প্লেন্টিফ বলবো, যার এগেনস্টে মামলা ফাইল করা হয় তাকে আমরা ডিফেন্ডেন্ট বলবো। প্লেন্টিফ কি করে থাকে? বাই ওয়ে অফ প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট। একটা প্লেন্টটা কি? প্লেন্ট হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা প্রেজেন্টেশন করার মাধ্যমে একটা স্যুট ফাইল হয়ে থাকে। তাহলে যে ডকুমেন্টটা প্রেজেন্টেশন করার মাধ্যমে স্যুট ফাইল হয়ে থাকে সেটাকে প্লেন্ট বলা হয়। তাহলে প্লেন্টিফ সেই প্লেন্টটাকে কোর্টে প্রেজেন্টেশন করার মাধ্যমে একটা স্যুট ফাইল করে থাকে। পরবর্তীতে কি হয় না, একটা কোর্টের একটা সামান্স পাঠানো হয় ডিফেন্ডেন্টের কাছে যে আপনার বিরুদ্ধে একটা মামলা ফাইল হয়েছে, ইউ হ্যাভ টু কাম বিফোর দ্য কোর্ট অফ ল and revert all the allegations which is made against you by the plaintiff। প্লেন্টিফের দ্বারা তোমার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশনসগুলো নেওয়া হয়েছে সেগুলো তুমি কোর্টে এসো এবং সেগুলোকে খণ্ডন করো। তারপর ডিফেন্ডেন্ট কি করে থাকে না, তার যে রিটেন স্টেটমেন্ট সেটার মাধ্যমে সেইগুলোকে খণ্ডন করে থাকে বা তার যেটা জবাব সেটা সে দিয়ে থাকে। তাহলে দুটো রাইভাল পার্টিস থাকতে হবে, একটা প্লেন্টিফ আর একটা ডিফেন্ডেন্ট থাকতে হবে। নাম্বার 2, একটা স্যুট হতে গেলে একটা সাবজেক্ট ম্যাটারের প্রয়োজন হয়ে থাকে। একটা সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, মানে কি বিষয়ের উপরে মামলা করছে সেই সাবজেক্ট ম্যাটার থাকতে হবে। নাম্বার 3 থাকতে হবে কজ অফ অ্যাকশন থাকতে হবে। আর নাম্বার 4 যেটা থাকতে হবে রিলিফ, কোর্টের কাছ থেকে একটা রিলিফ সে কি চাইছে, কি রিলিফ সে শর্ট করছে কোর্টের কাছ থেকে। এই চারটে যদি এসেনশিয়ালস ক্রাইটেরিয়া থেকে থাকে তখন সেটা স্যুট হবে। তাহলে আমরা দেখতে পেলাম স্যুট সাধারণত কি হচ্ছে, একটা প্লেন্টিফের সাথে কি হচ্ছে, একটা ডিফেন্ডেন্টের একটা মামলা হচ্ছে। তাহলে এই প্লেন্টিফের যে সংখ্যাটা বা ডিফেন্ডেন্টের সংখ্যাটা, একটা প্লেন্টিফের সংখ্যা একটা, ডিফেন্ডেন্টের সংখ্যা একটা হতে পারে, কখনো দুটো হতে পারে, কখনো তিনটে হতে পারে, আবার কখনো সংখ্যায় অনেক বেশি হতে পারে। প্লেন্টিফের সংখ্যা হচ্ছে সংখ্যাধিক্য হতে পারে, ডিফেন্ডেন্ট অনেকগুলো সংখ্যায় থাকতে পারে, 100-200 জন হতে পারে, 500 জন হতে পারে, আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে কি হবে? তাহলে যখন প্লেন্টিফের সংখ্যাটা কম থাকছে, কারণ কি একটা স্যুটে যারা ইন্টারেস্টেড পারসনস তাদের প্রত্যেককেই সেই স্যুটে পার্টি হিসেবে কি করতে হয়? জয়েন করাতে হয়, তাদেরকে ইনক্লুড করাতে হয় পার্টি হিসেবে। কারণ কি, যাদেরকে যদি পার্টি হিসেবে যদি জয়েন না করানো হয় তারা কিন্তু সে রিলিফ পাবে না। তো সেই কারণে যে কোনো ব্যক্তি যারা এগ্রিভড রয়েছে, এগ্রিভড পারসনস ফর দ্য পারপাস অফ ভেন্টিলেশন হিজ গ্রিভিয়েন্স, তাদের যে গ্রিভিয়েন্সটা আছে সেটাকে ভেন্টিলেট করার জন্য তো মানুষ স্যুট ফাইল করে থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারেস্টেড পারসনসকে কি করতে হবে? স্যুটে পার্টি হিসেবে ইনক্লুড করতে হবে। কিন্তু যখন সেখানে নিউমেরাস পারসনস থাকবে, নিউমেরাস পারসনস মানে সংখ্যাধিক্য ব্যক্তি থাকবে, সবাইকে যদি পার্টি হিসেবে ইনক্লুড করতে হয়, যে প্লেন্টের যে কপিটা হবে সেখানে যে আমরা দেখতে পাচ্ছি কজ টাইটেল থাকে, সেই কজ টাইটেলের মধ্যে প্রত্যেকটা প্লেন্টিফের নাম, তার বাবার নাম, তার পুরো ডিটেলস দিতে হয়, প্রত্যেকে সেখানে সিগনেচার করতে হয়। তাহলে সেই কপিসটা যেখানে 500-1000 জন ব্যক্তি যদি নাম, ঠিকানা, বাবার নাম, সে কী করে, সে ডিটেলস যদি দিতে হয়, তার অ্যাড্রেস সেখানে দিতে হয়, সেটা একটা ভলুমিনাস হয়ে যাবে, একটা বিরাট ব্যাপার হয়ে যাবে প্লেন্টের কপিটা। সবাইকে সিগনেচার করানোর জন্য সবাইকে সেখানে নিয়ে আসতে হবে, অনেক হ্যারাসমেন্ট হবে। সেটা থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ স্যুটটা রয়েছে। তাহলে যখন সেই
পার্টিসদের সংখ্যাটা যখন নিউমেরাস থেকে থাকবে, সংখ্যাধিক্য থেকে থাকবে, এবং তাদের যদি সেম ইন্টারেস্ট থেকে থাকে, একই রকমের তাদের যদি সমস্যা থেকে থাকে, একই রকমের তাদের যদি ক্লেমটা থেকে থাকে ইন রেসপেক্ট অফ দ্যাট স্যুট, তখন কি হয়, সেই রিপ্রেজেন্টেটিভ স্যুটে ওই সংখ্যাধিক্য ব্যক্তিদের মধ্যে থেকে এক বা দুজনকে তারা কি করা হয়, তাদেরকে নমিনেট করে, তারা কি করে থাকে, সেই স্যুটটা বাকি যারা পার্সনস রয়েছে তাদের হয়ে ফাইল করে থাকে বা তাদের হয়ে ডিফেন্ড করে থাকে। তাহলে সেই যে স্যুট একটা ফাইল হচ্ছে, সংখ্যাধিক্য যেখানে মানুষের ইন্টারেস্ট জড়িত রয়েছে, তাদের মধ্যে থেকে দু একজন তাদের হয়ে যে রিপ্রেজেন্ট করছে বাকিদের ইন্টারেস্টটাকে নিয়ে, সেটাকেই বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। সেই রিপ্রেজেন্টেটিভ স্যুটের ব্যাপারে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8 এর মধ্যে ডিটেলসে দেওয়া আছে। আমাদের আজকে ডিসকাশনস কিন্তু সেটাই যে রিপ্রেজেন্টেটিভ স্যুটটা আসলেই কি এবং তার ডিটেলস প্রসিডিওরটা কি রয়েছে আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে one person may sue or defend on behalf of all in the same interest। তো সেম ইন্টারেস্ট যাদের আছে এরকম ব্যক্তি, তাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি বা একের অধিক ব্যক্তি তারা মামলা করতে পারে অথবা মামলা ডিফেন্ড করতে পারে সবার হয়ে। সেটার ব্যাপারে আমরা যে প্রভিশনসটা রয়েছে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8 এর মধ্যে, আজকে আমরা সেটাকে জানার চেষ্টা করব। তাহলে অর্ডার 1 রুল 8 এর যে সাবরুল 1, সেই সাবরুল 1 এর মধ্যে কি আছে ফার্স্ট আমরা সেটাই দেখব। তাহলে where there are numerous persons having the same interest in one suit, where there are numerous persons, যখন সেখানে অসংখ্য ব্যক্তি থাকবে, having the same interest, প্রত্যেকের একই ইন্টারেস্ট থাকবে in the one suit, একই স্যুটের মধ্যে। তাহলে একটা স্যুট বা মামলাতে যখন সংখ্যাধিক্য ব্যক্তির যখন একই ইন্টারেস্ট থাকবে, তখন কি হবে, ওয়ান অর মোর অফ সাচ পারসনস, ওই নিউমেরাস বা অসংখ্য পারসনস এর মধ্যে থেকে একজন অথবা মোর তাকের বেশি ব্যক্তি পারে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট, কোর্টের অনুমতি নিয়ে, উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট মানে কোর্টের অনুমতি নিয়ে সেই এক বা একাধিক ব্যক্তি কি করতে পারে, মামলা করতে পারে, টু বি সুড অর মে ডিফেন্ড, সে চাইলে মামলা ডিফেন্ডও করতে পারে। তাহলে সে কাউকে মামলা করতে পারে, কারো দ্বারা মামলা অভিযুক্ত হতে পারে, সে ডিফেন্ড করতে পারে সেই স্যুটটাকে। তাহলে সেই নিউমেরাস পার্সনদের মধ্যে থেকে এক বা একাধিক ব্যক্তি কি করতে পারে, কোর্টের পারমিশন নিয়ে মামলা করতে পারে অথবা সেই মামলাটাকে ডিফেন্ড করতে পারে। কাদের হয়ে বলছে, অন বিহাফ অফ or for the benefit of all persons so interested, সেই ইন্টারেস্টেড সমস্ত পার্সন যারা আছে সেই সমস্ত পার্সনসের বিহাফে বা তাদের হয়ে সে কি করতে পারে, সেই মামলাটা করতে পারে বা মামলাটাকে ডিফেন্ড করতে পারে। তাহলে যখন কোনো একটা মামলাতে সংখ্যাধিক্য ব্যক্তির কোনো ইন্টারেস্ট যখন জড়িত থাকে, সেই সংখ্যাধিক্য যে মানুষ বা সংখ্যায় বেশি যে মানুষগুলো রয়েছে, অসংখ্য মানুষ যেখানে ইনভলভ রয়েছে, তাদের ইন্টারেস্ট, সে তাদের হয়ে এক বা একাধিক কিছু ব্যক্তি কি করতে পারে, সবাই নয়, এক বা একের বেশি, 2 জন 4 জন 5 জন 7 জন, তারা কি করতে পারে না, তাদের হয়ে রিপ্রেজেন্ট করতে পারে, তাদের হয়ে মামলা করতে পারে বা মামলাটাকে ডিফেন্ড করতে পারে। জিনিসটা কি দাঁড়ালো, যে উইথ দ্য পারমিশন অফ কোর্ট, কোর্টের অনুমতি নিয়ে। তাহলে কোর্টের অনুমতি নিয়ে নিজের থেকেই কেউ রিপ্রেজেন্টেটিভ স্যুটের এই মামলা করতে পারে। আবার ক্লজ বিতে বলছে, দ্য কোর্ট মে ডিরেক্ট দ্যাট one or more of such persons may sue or be sued or may defend such suit on behalf or for the benefit of all persons so interested। তাহলে দুরকম ভাবে রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল হতে পারে। একটা, পার্টিসরা নিজেরাই কোর্টের পারমিশন নিয়ে সেটা করতে পারে, এক বা একাধিক ব্যক্তি মামলা ফাইল করতে পারে সবার হয়ে, যারা ইন্টারেস্টেড পারসন তাদের হয়ে। আবার কখনো কোর্ট নিজে নির্দেশ দিতে পারে যে এতজন মামলা ইনভলভমেন্ট হওয়ার দরকার নেই, এখান থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রিপ্রেজেন্ট যারা করুক, এরকম এক বা দুজন ব্যক্তি বাকিদের হয়ে যারা ইন্টারেস্টেড পারসন তাদের সবার হয়ে মামলাটা ফাইল করুক। তাহলে একটা কোর্টের পারমিশন নিয়ে করা যেতে পারে, আবার কখনো কোর্ট নিজেও নির্দেশ দিতে পারে সেই রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করার জন্য। কখন হতে পারে, যখন সেখানে নিউমেরাস পারসনসের হ্যাভিং দ্য সেম ইন্টারেস্ট ইন ওয়ান স্যুট, একটাই স্যুটে যখন সেম ইন্টারেস্ট যখন থাকবে সেক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পেলাম অর্ডার 1 রুল 8 এর যে সাবরুল 1 সেখানে কি দেওয়া আছে। এবার দেখো সাবরুল 2 তে কি দেওয়া আছে, দ্য কোর্ট শ্যাল মানে কোর্ট অবশ্যই, মাস্ট, অবশ্যই কি করবে, ইন এভরি কেস, প্রত্যেকটা ক্ষেত্রে, ওয়্যার এ পারমিশন অর ডিরেকশন ইজ গিভেন। তাহলে কোর্ট যে সে ক্ষেত্রে পারমিশন দিয়ে থাকবে রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করার জন্য, বা কোর্ট নিজে যখন ডাইরেকশন দিয়ে থাকবে রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করার জন্য আন্ডার সাবরুল 1 এ। তাহলে অর্ডার 1 এর রুল 8 এর সাবরুল 1 এ কোর্ট যখন রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইল করার জন্য পারমিশন দিয়ে থাকবে বা ডিরেকশন দিয়ে থাকবে, সর্বক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই কোর্ট কি করবে, অ্যাট দ্য প্লেন্টিভস কস্ট,
এক্সপেন্সেস, প্লেন্টিফের এক্সপেন্সেসে বা প্লেন্টিফের টাকাতে বা কস্টে গিভ নোটিশ দিতে বলবে কাকে, অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য স্যুট, একটা যে স্যুট ইনস্টিটিউটেড হয়েছে সেই ব্যাপারে নোটিশ সার্ভ করার জন্য বলবে টু পারসনস সো ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড পারসনস হচ্ছে সবাইকে, টু অল পারসনস সো ইন্টারেস্টেড। এই অল কথা থেকে বোঝাচ্ছে সমস্ত ইন্টারেস্টেড পারসনস যাদের হয়ে সেই মামলাটা ফাইল হয়েছে তাদের পক্ষে প্রত্যেককে নোটিশ দেওয়ার জন্য কোর্ট কি করবে, নির্দেশ দেবে। কার এক্সপেন্সেসে, প্লেন্টিফদের এক্সপেন্সেসে সেই নোটিশটা দেওয়ার জন্য বলবে। এখন প্রশ্ন হচ্ছে এই নোটিশটা কেন দেওয়ার জন্য বলবে, এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং যে কোর্ট কেন এই নোটিশটা দেওয়ার জন্য বলবে। কোর্ট বলছে যদি এই নোটিশটা সার্ভ করতে না বলা হয়, এই শ্যাল কথাটা থেকে বোঝানো হচ্ছে এটা এতটাই ইম্পর্টেন্ট, যদি এই নোটিশটা সার্ভ করার জন্য কোর্ট নির্দেশ না দিয়ে থাকে বা নোটিশ যদি সার্ভ করা না হয়ে থাকে, যে সমস্ত পার্টিজরা বা যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র কস্ট টাইটেলে যাদের নাম উল্লেখ করা আছে বা সুটে যাদের নামটা রেকর্ড করা আছে তারাই শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ সুটের যে অর্ডার বা ডিক্রিটা পাস হবে তারাই শুধুমাত্র এফেক্টেড হবে। যাদেরকে নোটিশ সার্ভ করা হলো না তারা কিন্তু, বা যাদের নামটা রেকর্ডে নেই তারা কিন্তু তারা এফেক্টেড হবে না। তাই নোটিশ সার্ভ করাটা কিন্তু খুব এসেনশিয়ালস, এটা একটা রিজনস। নাম্বার 2, এই অর্ডারটা পাস করার পরে এই যে রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রেও কিন্তু রেস জুডিকাটা কিন্তু অ্যাপ্লিকেবল, যেটা সেকশন 11-এর, যেটা আমরা দেখেছি এক্সপ্লেনেশন নাম্বার যে 6 রয়েছে, সেকশন 11-এর এক্সপ্লেনেশন নাম্বার 6 সেখানেও কিন্তু বলা আছে রেস জুডিকাটার ক্ষেত্রেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রেও রেস জুডিকাটা কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এই যে রেস জুডিকাটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু সেখানে সমস্যা দেখা যাবে। তাই জন্য নোটিশ সার্ভ করাটা কিন্তু দ্যাট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। সেই নোটিশটা যে সার্ভ করা হবে, কিভাবে নোটিশটা সার্ভ করা হবে, ইদার বাই পার্সোনাল সার্ভিস, হয় পার্সোনাল হ্যান্ড টু হ্যান্ড সার্ভিসের মাধ্যমে, অর ওয়্যার যেখানে বাই রিজনস অফ দ্য নাম্বার অফ পার্সনস অর এনি আদার কজ, যেখানে সংখ্যায় বেশি থাকার কারণে বা অন্য কোনো কারণে সার্চ সার্ভিস ইজ নট রিজনেবলি প্র্যাকটিকেবল, যদি সেই পার্সোনাল সার্ভিসটা রিজনেবলি প্র্যাকটিকেবল না হয়, সংখ্যায় এত সংখ্যক মানুষজন রয়েছে প্রত্যেকের কাছে সেই নোটিশটা পার্সন টু পার্সনস পার্সোনাল সার্ভিসের মাধ্যমে সার্ভ করাটা পসিবল হচ্ছে না। সংখ্যায় এত বেশি মানুষ, একটা লোকালিটির অনেকগুলো মানুষ এখানে ইনভলভ রয়েছে, সবার কাছে ইন্ডিভিজুয়ালি সেই নোটিশ সার্ভ করাটা যদি রিজনেবলি যদি প্র্যাকটিকেবল না হয় হ্যান্ড টু হ্যান্ড সার্ভিস বা পার্সোনাল সার্ভিসের মাধ্যমে, সেক্ষেত্রে কি করা যেতে পারে, নোটিশটা কিভাবে সার্ভ করা যেতে পারে, বাই পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ দ্য কোড ইন ইচ কেস মে ডিরেক্ট। কোর্ট প্রত্যেকটা কেসে যেমন নির্দেশ দেবে সে পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কোর্ট কি করবে, সেই নোটিশটাকে সার্ভ করতে দেবে। তো যে এলাকার বা লোকালিটিতে এই ঘটনাটা ঘটছে সেই এলাকাতে যে বহুল প্রচলিত যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারে আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেখানে সার্কুলেট করার মাধ্যমে সেটা কি করা যেতে পারে না, সেটাকে সার্কুলেট করা যেতে পারে বা সেই নোটিশটাকে সার্ভ করা যেতে পারে এইরকমভাবে। কিন্তু কখন, যখন সেটা বলছে বাই রিজন অফ নাম্বার অফ পার্সনস বা অন্য কোনো কারণে সেই পার্সোনাল সার্ভিসটা যখন রিজনেবলি প্র্যাকটিকেবল হবে না তখন পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলবে নিউজ পেপারে সেই পাবলিকেশনস করার মাধ্যমে বা নিউজ আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে। তাহলে আমরা অর্ডার 1-এর যে রুল 8-এর যে সাব রুল 2-তে কি আছে সেটা আমরা দেখলাম রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে। এবার আমরা সাব রুল 3-তে যেটা রয়েছে সেই সাব রুল 3-তে কি আছে সেটাকে দেখব। সাব রুল 3-তে দেখা আছে এনি পারসন অন হুজ বিহাফ অর ফর হুজ বেনিফিট এ সুট ইজ ইনস্টিটিউটেড অর ডিফেন্ডেড আন্ডার সাব রুল 1 মে অ্যাপ্লাই টু দ্য কোর্ট টু বি মেড এ পার্টি টু দ্য সুট। দ্যাট পয়েন্ট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনি পারসন, যে কোনো ব্যক্তি, অন হুজ বিহাফ, যার বিহাফে, অর ফর হুজ বেনিফিট, যার বেনিফিটের জন্য, এ সুট ইজ ইনস্টিটিউটেড। তাহলে একটা রিপ্রেজেন্টেটিভ সুট যে ব্যক্তিগুলোর উদ্দেশ্যে বা যে ব্যক্তিগুলোর বেনিফিটের জন্য ফাইলিং করা হয়েছে সেই ব্যক্তিগুলোর মধ্যে থেকে যে কোনো ব্যক্তি বা যাদের হয়ে সুট ডিফেন্ড করা হচ্ছে সেই ব্যক্তিদের মধ্যে যে কোনো ব্যক্তি বলছে কি মে অ্যাপ্লাই করতে পারে টু দ্য কোর্টের কাছে। কেন অ্যাপ্লাই করতে পারে? টু বি মেড এ পার্টি টু দ্য সুট, তাকে যেন সেই সুটের পার্টি হিসেবে ইনক্লুড করা হয় সেভাবে কোর্টের কাছে আবেদন করতে পারে। তাহলে একটা সুট তো রিপ্রেজেন্টেটিভ সুট তো ইনস্টিটিউট হয়ে গেল, অসংখ্য সংখ্যাধিক্য মানুষ যেখানে রয়েছে যাদের সেম ইন্টারেস্ট তাদের হয়ে মনে করো কিছুজন ব্যক্তি মামলা ফাইল করে দিয়েছে। তাহলে মামলা ফাইল করে দেওয়ার পরেও বলছে যে যাদের হয়ে মামলাটা ফাইল করলো
সেই অসংখ্য সংখ্যাধিক্য ব্যক্তি যারা সেখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দুজনকে নিয়োগ করলো, বলছে সেই সংখ্যাধিক্য মানুষদের মধ্যে থেকে এনি পার্সন যে কেউ আবার চাইলে কোর্টের কাছে আবেদন করতে পারে। কিসের জন্য? পার্টি হিসেবে তাকে ইনক্লুড করার জন্য, মেন পার্টি হিসেবে ইনক্লুড করার জন্য সে কোর্টের কাছে আবেদন করতে পারে। কখন সে আবেদনটা করতে পারে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। কখন করতে পারে? নাম্বার 1, কখন করতে পারে সে আবেদনটা? নাম্বার 1, যখন সে কোর্টের কাছে বলবে যে আমার হয়ে যে মামলাটা ফাইল করছে বা ডিফেন্ড করছে, আমি ভীত বা সন্তুষ্ট বোধ করছি যে মামলাটা আমাদের হয়ে করছে, সে ডিউ ডিলিজেন্সের সাথে মামলাটা ফাইল করছে না, ডিউ ডিলিজেন্সের সাথে মামলাটা প্রসিড করছে না। আমার মনে হচ্ছে যে আমার যে ইন্টারেস্টটা এখানে রয়েছে সেটা এফেক্টেড হতে পারে যদি আমাকে পার্টি হিসেবে ইনক্লুড না করা হয়ে থাকে। তাহলে আমাকে যদি পার্টি হিসেবে না ইনক্লুড করা হয়ে থাকে, আমার যে ইন্টারেস্টটা সেটা কোনো রকমভাবে হ্যাম্বার হবে। কারণ কি, যারা পার্টি হিসেবে ইনক্লুড করা হয়েছে যাদেরকে, তারা ডিউ ডিলিজেন্সের সাথে কাজ করছে না। তখন কোর্ট কি করতে পারে না, তাকে কি করতে পারে, পার্টি হিসেবে অ্যাড করবে। কিন্তু তাকে যখন পার্টি হিসেবে অ্যাড করবে, ইদার তাকে কোপ্লেন্টিভ হিসেবে প্লেন্টিভ হিসেবে অ্যাড করবে অথবা তাকে কো ডিফেন্ডেন্ট হিসেবে অ্যাড করবে। কিন্তু অরিজিনাল সুটে যেটা পার্টি আছে, অরিজিনাল পার্টিস, তাদেরকে সাবস্টিটিউট করে দিয়ে একে কিন্তু পার্টি হিসেবে অ্যাড করবে না। তার মানে একটা রিপ্রেজেন্টেটিভ সুট ফাইল হয়ে যাওয়ার পরে অন্য কেউ যদি সেই সুটে যদি পার্টি হিসেবে ইনক্লুড হতে চায়, তাহলে সে হয় ইদার কো প্লেন্টিভ হিসেবে অথবা কো ডিফেন্ডেন্ট হিসেবে সেখানে কিন্তু অ্যাড হবে। কিন্তু অরিজিনালি যারা সুটটা ফাইল করেছিল রিপ্রেজেন্টেটিভ সুট, যে পার্টিসরা, তাদেরকে সাবস্টিটিউট করে কিন্তু পার্টি করা হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসগুলোই কিন্তু সিভিল প্রসিডিওর কোডে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এগুলো জানতে হবে যে কোন অর্ডারের সাথে কোন সেকশনসটা রেলিভেন্ট রয়েছে, কোন রুলসটা আমাকে ভালো করে পড়তে হবে, এই রুলের এক্সপ্লেনেশনটা কি বলছে। এই জিনিসগুলো যদি প্রপারলি না জানা হয় তাহলে কিন্তু সিপিসি কিন্তু ভালো বোঝা যাবে না, বা সিপিসির উপর কিন্তু যে ডেপথটা সেটা কিন্তু আসবে না। আদারওয়াইজ পরীক্ষার খাতায় কিন্তু ভুল এক্সপ্লেন করা হয়ে যাবে। সেমিস্টার পরীক্ষায় তো স্টুডেন্টরা যেমন তেমনভাবে নোটস বা কোনো কিছু থেকে একটা কনসেপ্ট থেকে লিখে পাস করে যায়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তার জন্য কিন্তু ইন ডেপথ কিন্তু নলেজ থাকাটা কিন্তু খুব জরুরি। সেটাই কিন্তু আমাদের ক্লাসের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে স্টুডেন্টদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে। তাহলে এবার আমরা চলে আসবো সাবরুল, নেক্সট যেটা আছে সাবরুল 4, সেই সাবরুল 4-এর দিকে। তাহলে সেই সাবরুল 4 যেটা আছে, আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি, এই যে আমরা সাবরুল 3 পর্যন্ত পড়লাম, রিপ্রেজেন্টেটিভ স্যুট ফাইলিং করার ক্ষেত্রে কিছু পারপাস রয়েছে, কিছু উদ্দেশ্য রয়েছে। মেন উদ্দেশ্যটা কি? রিপ্রেজেন্টেটিভ স্যুট যে ফাইলিং হচ্ছে এর কিছু পারপাস রয়েছে। সেই পারপাসটা কি? প্রথম যে পারপাস সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যুট কি করছে, যারা পার্টিস টু দ্য স্যুটস রয়েছে, সেই পার্টিস টু দ্য স্যুটসের যে টাইমিংটা এবং এক্সপেন্সেস সেটা কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। টাইমিং এবং এক্সপেন্সেস কাদের? যারা পার্টিস রয়েছে তাদের সেটাকে বাঁচিয়ে দিচ্ছে। নাম্বার 2, মানে এই যে পারপাসটা মাল্টিফোল্ড পারপাসেস রয়েছে, অনেক পারপাসেস রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা পার্টিস টু দ্য স্যুটস রয়েছে তাদের এক্সপেন্সেস এবং টাইম দুটোকে বাঁচাচ্ছে। নাম্বার 2 হচ্ছে কি, একটা কম্প্রিহেন্সিভ একটা ট্রায়াল হচ্ছে, একটা সিঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর কি দেখতে পেলাম, একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ট্রায়াল। একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ট্রায়াল হচ্ছে, এখানে আমরা প্রথমে দেখতে পেলাম কি, টাইম অ্যান্ড এক্সপেন্সেস সেভ হয়েছে কাদের? না পার্টিসদের, PARTI পার্টিসদের। তো দ্বিতীয় কি দেখতে, একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ট্রায়াল হচ্ছে কাদের? না অল যারা ইন্টারেস্টেড পারসনস যারা আছে বা পার্টিস যারা আছে, সমস্ত ইন্টারেস্টেড পার্টিসদের একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ট্রায়ালের মাধ্যমে কিন্তু একটা বিচার হয়ে যাচ্ছে। নাম্বার 3 যেটা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ স্যুট, সেটা থেকে কিন্তু রক্ষা হচ্ছে। মাল্টিপ্লিসিটি অফ স্যুট মানে একটা গ্রাউন্ডে একই ইন্টারেস্টেড পারসন, মনে করো 500 জন রয়েছে, 100 জন রয়েছে, সবাই যদি আলাদা আলাদা মামলা করতো তাহলে কি হতো? একটা কোর্টে মানে একই জিনিসের উপরে অসংখ্য মামলা ফাইল হয়ে যেত। সেই মাল্টিপ্লিসিটি অফ স্যুট থেকে কিন্তু বাঁচা যাচ্ছে। তো এই যে পারপাসটা রয়েছে রিপ্রেজেন্টেটিভ স্যুটের কিন্তু অনেক পারপাস। একটা টাইম এবং এক্সপেন্সটা সেভ করা হচ্ছে যারা পার্টিস, সিঙ্গেল কম্প্রিহেন্সিভ একটা ট্রায়াল হচ্ছে সমস্ত ইন্টারেস্টেড পারসনসদের, একটা ট্রায়ালের মাধ্যমে এতগুলো বিচার একসাথে হয়ে যাচ্ছে, মাল্টিপ্লিসিটি অফ স্যুট থেকে বাঁচা যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিপ্রেজেন্টেটিভ স্যুট যেটা আমরা ডিসকাস করছি এর পারপাস কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু সময়ের কম থাকার কারণে আমি জিস্ট করে বোঝাচ্ছি, কারণ এর থেকে বেশি ডিসকাশন করতে গেলে ভিডিওগুলো লেন্থ বেশি হয়ে গেলে স্টুডেন্ট আবার ভিডিও দেখতে চাইবে না। তো সেই কারণেই আর কি যতটা সম্ভব
আমরা ইনফরমেশনস দেওয়ার চেষ্টা করছি, আবার মাথায় রাখতে হচ্ছে ভিডিওর লেন্থ যাতে বেশি না হয়ে যায়। আচ্ছা, সাবরুল 4 এর মধ্যে যেটা রয়েছে, নো পার্ট অফ দ্য ক্লেম ইন এনি সাচ সুট শ্যাল বি অ্যাবান্ডন্ড under sub-rule 1 and no such suit shall be withdrawn under sub-rule 3 of rule 1 of order 23 and no agreement, compromise or dissatisfactions shall be recorded in any such suit under rule 3 of that order unless the court has given at the plaintiff's expense notice to all the persons so interested in the manner specified in sub-rule 2. এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবরুল। তাহলে এখানে কি বলে দেওয়া আছে আমরা বোঝানোর চেষ্টা করছি। সাবরুল 4 এর মধ্যে বলছে নো পার্ট অফ দ্য ক্লেম ইন এনি সাচ সুট, সুটে যে ক্লেমটা ফাইল করা হয়েছে, সুটের যে ক্লেমগুলো রয়েছে বলছে সেই ক্লেমের কোনো নো পার্ট মানে কোনো অংশ, তাহলে যে সুটটা ফাইল করা হয়েছে সেই সুটের যে ক্লেমগুলো করা হয়েছে সেই ক্লেমের কোনো একটা অংশ, নো পার্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জিনিসটা কি বলা রয়েছে, বলছে নো পার্ট অফ দ্য ক্লেম ইন এনি সাচ সুট। তাহলে যে রিপ্রেজেন্টেটিভ সুটটা ফাইল করা হয়েছে সেই রিপ্রেজেন্টেটিভ সুটে তো যারা পার্টিস তাদের কিছু ক্লেম রয়েছে, সে বলছে সেই ক্লেমের কোনো একটা অংশ শ্যাল বি অ্যাবান্ডন্ড, সেটাকে অ্যাবান্ডন করা হবে না, সেই সুটের কোনো একটা ক্লেমের কোনো অংশকে অ্যাবান্ডন করে নেওয়া হবে না, সেটাকে বাদ দেওয়া হবে না আন্ডার সাবরুল 1, সাবরুল 1 অনুসারে। কার সাবরুল 1 অনুসারে না অফ রুল 1 অফ অর্ডার 23। তাহলে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 23 রুল 1 এর সাবরুল 1 অনুসারে কোনো রিপ্রেজেন্টেটিভ সুটের ক্লেমের কোনো অংশকে অ্যাবান্ডন করা হবে না, অথবা সেই সুটের কি করা হবে না, সেই সুটটাকে উইথড্র করা হবে না, মানে মামলাটা ফাইল করার পরে রিপ্রেজেন্টেটিভ সুটটাকে উইথড্র করে নেওয়া হবে না। নো সাচ সুট শ্যাল বি উইথড্রন, সেই সুটটাকে উইথড্রনও করে নেওয়া হবে না আন্ডার সাবরুল 3, সাবরুল 3 অনুসারে। কার সাবরুল 3? অর্ডার 23 রুল 1 এর সাবরুল 3 যেখানে আছে সিভিল প্রসিডিওর কোডে, সেখানে বলা আছে একটা সুটকে কিভাবে উইথড্র করা হয়, একটা সুটকে কিভাবে কম্প্রোমাইজ করা হয়, সেই ব্যাপারে অর্ডার 23 যেটা আছে সিভিল প্রসিডিওর কোড সেখানে বলা আছে। বলছে একটা রিপ্রেজেন্টেটিভ সুট যখন ফাইলিং করা হয়ে যায়, সেই সুটের যে ক্লেমটা করা হয়েছে সেই ক্লেমের কোনো একটা অংশকে অর্ডার 23 রুল 1 এর সাবরুল 1 অনুসারে তার কোনো অংশকে অ্যাবান্ডন করা হবে না, আবার অর্ডার 23 রুল 1 এর সাবরুল 3 অনুসারে সেই সুটটাকে কখনো উইথড্রন করা হবে না। আবার কি বলছে, অ্যান্ড নো এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্ট, কোনো কম্প্রোমাইজ, কোনো স্যাটিসফ্যাকশনস শ্যাল বি রেকর্ডেড ইন সাচ শুট, সেই শুটে কোনো এগ্রিমেন্ট বা কোনো কম্প্রোমাইজ বা কোনো স্যাটিসফ্যাকশন রেকর্ডেডও করা হবে না। বলছে রুল 3 অফ দ্যাট অর্ডার, দ্যাট অর্ডার মানে ওই অর্ডার 23, অর্ডার 23 রুল 3 অনুসারে কখনো কোনো এগ্রিমেন্ট, কম্প্রোমাইজ বা স্যাটিসফ্যাকশন সেটাকেও রেকর্ডেড করা হবে না, আনলেস যতক্ষণ না পর্যন্ত দ্য কোর্ট হ্যাজ গিভেন, যতক্ষণ না কোর্ট দিচ্ছে, কি দিচ্ছে, at the plaintiff's expenses, প্লেন্টিফের এক্সপেন্সেসে, প্লেন্টিফের খরচায় নোটিশ, যতক্ষণ না কোর্ট নোটিশ দিচ্ছে প্লেন্টিফের খরচাতে টু অল দ্য পারসন, সমস্ত ব্যক্তিকে, সো ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড ছিল, সমস্ত ইন্টারেস্টেড পারসন যারা আছে যতক্ষণ না তাদেরকে নোটিশ দিচ্ছে ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন সাবরুল 2। সাবরুল 2তে একটু আগে যেটা দেখলাম যে কি ম্যানারে নোটিশ সার্ভ করা হয়, সেটা পার্সোনাল সার্ভিসের মাধ্যমে হতে পারে, যদি সংখ্যায় বেশি থাকে সেখানে পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হতে পারে। তো ঠিক একই রকমভাবে কোর্ট কি করবে, সমস্ত ইন্টারেস্টেড পারসনসকে নোটিশ দেবে। তাহলে রিপ্রেজেন্টেটিভ সুট যখন ফাইল হয়ে যায় একবার, সেই রিপ্রেজেন্টেটিভ সুট ফাইল হয়ে যাওয়ার পরে সেই সুটের কোনো একটা ক্লেমের কোনো অংশকে সেটা অর্ডার 23 তার রুল 1 এর সাবরুল 1 অনুসারে সেটাকে অ্যাবান্ডনও করা যাবে না। আবার বলছে অর্ডার 23 যে রুল 1 এর সাবরুল 3 অনুসারে সেই সুটটাকে উইথড্র করা যাবে না। আবার অর্ডার 23 রুল 3 অনুসারে কোনো এগ্রিমেন্ট, কোনো কম্প্রোমাইজ বা কোনো স্যাটিসফ্যাকশনও কিন্তু সেখানে রেকর্ড করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত কোর্ট কি করছে, নোটিশ সার্ভ করছে সমস্ত ইন্টারেস্টেড পারসনসকে। যে পদ্ধতিতে নোটিশ সার্ভের কথা সাবরুল 2তে উল্লেখ করে দেওয়া আছে, এবং সেই নোটিশ যেটা সার্ভ করবে সেটা প্লেন্টিফের এক্সপেন্সেসে কোর্ট করে থাকবে। তারপরে কোর্ট কি করতে পারে, এই যে সুটের কোনো একটা ক্লেমের কোনো পার্টকে অ্যাবান্ডন বা উইথড্রন করতে পারে। ইন্টারেস্টেড পারসনদের যদি কোনো অবজেকশন থাকে সেই অবজেকশনসগুলোকে হিয়ারিং করার পরে, তাহলে অবজেকশনস যতক্ষণ না পর্যন্ত হিয়ারিং হচ্ছে কোর্ট এগুলো কিন্তু করতে পারে না। তাহলে কোর্টকে এইগুলো করার আগে কি করতে হবে, নোটিশ সার্ভ করতে হবে সমস্ত ইন্টারেস্টেড পারসনসকে, যেটা কিনা সাবরুল 4 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এবার আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
সাবরুল 5 এ কি আছে সেটাকে বোঝার চেষ্টা করব। Where any person suing or defending any such suit does not proceed with due diligence in the suit or defense, the court may substitute in his place any persons having the same interest in the suit. তাই যখন কোন একজন ব্যক্তি যে রিপ্রেজেন্টেটিভ সুটে সবার হয়ে যখন মামলা করছে বা মামলা ডিফেন্ড করছে, সে যদি সেই সুটটা ডিউ ডিলিজেন্সের সাথে আন্তরিকতার সাথে যদি সেই সুটটাকে প্রসিড না করে, এগিয়ে না নিয়ে চলে সেখানে কোর্ট কি করতে পারে, তার জায়গা সাবস্টিটিউট করে দিতে পারে অন্য কোনো ব্যক্তি যাদের সেম ইন্টারেস্ট রয়েছে এই সুটে যারা সেম ইন্টারেস্ট রয়েছে তাদেরকে কি করা যেতে পারে, তাদেরকে তার জায়গায় সাবস্টিটিউট করতে পারে কোর্ট। সাবরুল 6 এর মধ্যে বলা আছে এ ডিগ্রি পাসড ইন এ সুট, যদি রিপ্রেজেন্টেটিভ সুটে কোন একটা ডিগ্রি পাস হয়ে থাকে আন্ডার দিস রুল, এই রুল অনুসারে মানে অর্ডার 1 রুল 8 অনুসারে বলছে শ্যাল বি বাইন্ডিং অন, সেই ডিগ্রিটা বাইন্ডিং হবে, এফেক্টিভ হবে, সেই ডিগ্রিটা এনফোর্স করা হবে অন অল দ্য পারসন, সমস্ত ব্যক্তির মধ্যে, অন হুজ বিহাফ, যাদের বিহাফে, অন ফর হুজ বেনিফিট, যাদের বেনিফিটে দ্য সুট ইজ ইনস্টিটিউটেড, রিপ্রেজেন্ট সুটটা ইনস্টিটিউট করা হয়েছিল, অর ডিফেন্ডেন্ট, যেটাকে ডিফেন্ড করা হচ্ছে অ্যাজ দ্য কেস মে বি। তো রিপ্রেজেন্টেটিভ সুট যে ইনস্টিটিউট করা হয়েছিল বা রিপ্রেজেন্টেটিভ সুট যেটাকে ডিফেন্ড করা হচ্ছে, সেখানে সমস্ত যারা ইন্টারেস্টেড পারসন যাদের বিহাফে বা যাদের বেনিফিটের জন্য এই রিপ্রেজেন্টেটিভ সুটটা ফাইলিং করা হয়েছিল, যে ডিগ্রিটা পাস হচ্ছে সেই ডিগ্রিটা সবার জন্য কি হবে, এফেক্টিভ হবে, সবার জন্য সেই ডিগ্রিটা কি হবে, অ্যাপ্লিকেবল হবে, তারা প্রত্যেকেই বাইন্ডিং হবে সেই ডিগ্রিতে যেটা উল্লেখ করা আছে সেই ডিগ্রি অনুসারে। অর্ডার 1 রুল 8 এর একটা এক্সপ্লেনেশন রয়েছে, সেখানে কি দেওয়া আছে, ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং হোয়েদার দ্য পারসন হু সুই অর আর শুড অর ডিফেন্ড হ্যাভ দ্য সেম ইন্টারেস্ট ইন দ্য ওয়ান সুট। এখন প্রশ্ন হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যে লেখা রয়েছে ফর দ্য ডিটারমিনিং, এটা নির্ধারণ করার ক্ষেত্রে যে ব্যক্তিগুলো বা যে ব্যক্তিটি সুই করছে সবার হয়ে বা যে কিনা ডিফেন্ড করছে তারও কি সেম ইন্টারেস্ট থাকতে হবে ওই সুটের মধ্যে। বলছে ইট ইজ নট নেসেসারি টু এস্টাবলিশ, এটা প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই দ্যাট সাচ পারসনস হ্যাভ দ্য সেম কজ অফ অ্যাকশন, সেই ব্যক্তিটারও যে সেম কজ অফ অ্যাকশন রয়েছে এই মামলাতে এটা প্রমাণ করার বা প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। অ্যাজ দ্য পারসন অন হুজ বিহাফ, যাদের বিহাফে সে মামলা করছে তাদের জন্য যা কজ অফ অ্যাকশন আছে, যে মামলা করছে তারও যে সে কজ অফ অ্যাকশন আছে, বা যাদের বেনিফিটের জন্য সে মামলা করছে তার যে কজ অফ অ্যাকশন, যে ব্যক্তিটি মামলা করছে অ্যাকচুয়ালি তারও যে সেম কজ অফ অ্যাকশন রয়েছে, বলছে এটার কিন্তু এস্টাবলিশ করার প্রয়োজন নেই, দে শুড অর আর শুড অর ডিফেন্ড দ্য শুড অ্যাজ দ্য কেস মে বি। তাহলে আমরা এক্সপ্লেনেশন থেকে দেখতে পেলাম যে ব্যক্তিটি রিপ্রেজেন্টেটিভ সুটে মামলা ফাইল করছে বা ডিফেন্ড করছে তারও যে সেম ইন্টারেস্ট বা সেম কজ অফ অ্যাকশন থাকতে হবে যাদের বিহাফে বা যাদের হয়ে মামলা করছে, এমন কিন্তু বাধ্যবাধকতা নেই, এটা এখানে ইম্যাটেরিয়াল একটা বিষয়। তাহলে আমরা দেখতে পেলাম রিপ্রেজেন্টেটিভ সুট বলতে আমরা কি বুঝি, নর্মাল সুটের সাথে রিপ্রেজেন্টেটিভ সুটের ডিফারেন্সটা কি রয়েছে, রিপ্রেজেন্টেটিভ সুট ফাইল করতে গেলে এর পারপাসটা কি রয়েছে এবং তার ডিটেলস প্রসিডিওরটা কি রয়েছে, সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8 এর মধ্যে এই ডিসকাশনের মাধ্যমে আজকে কিন্তু আমরা ডিসকাস করলাম। একই রকমভাবে আমরা অর্ডার 1 এর আরও যে প্রভিশনসগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত অর্ডার্সগুলো রয়েছে বা তাদের রুলসগুলো যেগুলো রয়েছে বা সেকশনসগুলো রয়েছে আমরা নিয়মিত কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করতে থাকবো, সেগুলো কিন্তু দেখতে তোমরা ভুলো না। আজকে এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।